মেয়ের এতক্ষণে চলে আসার কথা ছিল। এক বাবা সোফাতে বসে বসে এই জিনিসটা ভাবছে এবং এটাও ভাবছে যে ব্যাংক তো এখান থেকে খুব বেশি দূর না, ইভেন অটো তো আমার বাড়ির সামনে থেকে আমার চোখের সামনেই নিয়েছে। এই কথাটা এক মেয়ের বাবা তার ওয়াইফকে শেয়ার করে এবং শেয়ার করা মাত্র সেই মেয়ের মা পর্যন্ত বলে যে হ্যাঁ, ওর তো এতক্ষণ লাগার কথা না, কই ওকে একবার ফোন করো তো। তখন বিশালার বাবা তার মেয়েকে ফোন করতে থাকে। প্রথম ফোনটা বেজে যায় কিন্তু কেউ রিসিভ করেনি। সেকেন্ড ফোন যখন তার বাবা করে তখন ফোনটা সুইচ অফ বলে এবং ফোনটা হঠাৎ করে সুইচ অফ কেন হয়ে গেল, ফোনে কি চার্জ নেই, এই জিনিসটা বিশালার মা বাবা কন্টিনিউয়াস ভাবতে থাকে। তখন দুপুর 3টে বাজে। তারা লাঞ্চ করবে তার মেয়ের সাথে ওয়েট করেছিল, কিন্তু ভাবে যে হয়তো আরেকটু দেরি হবে বা কোনো কিছু কেনাকাটা করছে, আমরা নিজেরাই লাঞ্চটা করে নিই। তারা লাঞ্চটা করে নেয়, দুপুরবেলা যে রেস্ট করা হয় সেই রেস্টটাও করে নেয়। কিন্তু এরপর না তাদের মনের মধ্যে একটা ডাক ডাকতে থাকে। তারা ভাবে যে না, বিশালা অন্তত একবার তো জানাতে পারতো যে সে এখানে না আসে সোজা তার ফ্ল্যাটে চলে গেছে। তো তার মা বাবা ডিসাইড করে যে মিলান রেসিডেন্সিতে, যেখানে তার মেয়ে একটা নতুন ফ্ল্যাট কয়েক বছর আগেই কিনেছিল, সেইখানে তারা গিয়ে দেখবে। সেইখানে এই বিশালার মা বাবা যায়, গিয়ে দেখতে পায় যে ফ্ল্যাটের দরজাটা বন্ধ। কিন্তু তখন বিশালার মা বলে যে কই, বন্ধ তো না, বাইরে থেকে লক নেই, একবার ঠেলে রাখো তো। বিশালার বাবা যখন দরজাটা ঠেলে তখন দেখে দরজাটা খোলাই আছে এবং দরজাটা সেই ঠেলাতে ওপেন হয়ে গেছে। এবং তারপর বিশালার বাবা যেই না তার মেয়ের ফ্ল্যাটে ঢোকে, সেই মাত্র সে যে দৃশ্যটা দেখে সেটা কোনো বাবার যেন দেখতে না হয় সেটাই কাম্য। সে দেখে তার মেয়ে মেঝেতে পড়ে আছে, তার মাথায় কেউ বা কারা হয়তো আঘাত করেছে। তার নাকের কাছে তার বাবা যখন হাত নিয়ে যায় তখন বুঝতে পারে মেয়ের নিঃশ্বাস পড়ছে না। তার হাতের পালস যখন দেখে তখন বুঝতে পারে যে তার মেয়ের শরীরে হয়তো প্রাণ নেই। ততক্ষণে বিশালার মা রীতিমতন কান্নাকাটি জুড়ে দিয়েছে এবং সেই কান্নাকাটির আওয়াজ যখন আশেপাশের ফ্ল্যাটে যায় তখন আশেপাশের ফ্ল্যাটের মানুষ সোজা সেইখানে এসে এই অবস্থা দেখে তারাও শক হয়ে যায়। তারা জানে এনআরআই মহিলা এই বিশালা এখানে মাঝে মাঝেই আসতো তার হাজব্যান্ডের সাথে। তার হাজব্যান্ড আর সে দুবাইতে থাকে। তার হাজব্যান্ডের দুবাইতে প্রপার্টির একটা বেশ ভালো ব্যবসা আছে এবং সেই ব্যবসার জন্যই তারা আশেপাশে অনেক প্রপার্টি কিনেছে। তাদের অবস্থাও কয়েক বছরে একদম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বিশালাকে মারল কে। এই সমস্ত ড্রামা যখন ওখানে চলছে ততক্ষণে সেইখানকার যে লোকাল পুলিশ স্টেশন আছে, ব্রহ্মভূর পুলিশ স্টেশন, সেইখান থেকে পুলিশ চলে এসেছে। পুলিশ সেইখান থেকে প্রতিবেশী এবং মা বাবা সবাইকে সরিয়ে সোজা তারা তদন্ত শুরু করে। এবার তদন্তের শুরুতেই তারা মেইন ফোকাস করে যে এখানে নিশ্চয়ই ডাকাতি বা চুরি হয়েছে, না হলে এই মহিলাকে কেউ কেন মারবে। তখন বিশালার বাবা বলে যে আমার মেয়ে এইবার ভারতে এসেছিল শুধুমাত্র আমার কিছু প্রপার্টি ছিল, যেই প্রপার্টিগুলো আমরা ইউজ করছিলাম না সেইগুলো বেচার জন্য, এবং দ্যাট দ্য মোমেন্ট ডাকাতির পাশাপাশি পুরনো কোনো শত্রুতা বা জমি জমা নিয়ে কোনো শত্রুতা সেই রকম কিছু আছে কি না সেইটার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথম কোশ্চেন আসে যে বিশালা ওয়াইফ ছিল কারোর, কিন্তু তার হাজব্যান্ড কোথায়? তখন বিশালার বাবা বলে যে তার হাজব্যান্ড রামকৃষ্ণন, সে দুবাইতে প্রপার্টির ব্যবসা করে, তো সে দুবাইতেই থাকে, মাঝে মাঝেই সে এখানে আসে। লাস্ট এসেছিল মার্চ মাসে, তারপর সে দুবাইতেই আছে এখন। বিশালাও কয়েকদিন পর দুবাইতে ফেরত যেত, শুধুমাত্র আমার প্রপার্টির জন্য ওয়েট করে গেল। তার বাবা কাঁদতে কাঁদতে পুলিশদেরকে বলে যে এই তো 4 দিন আগেই
আমরা বিশালার কাছে এসেছিলাম। বিশালার কাছে একটা ভালো টাইম কাটিয়েছি এবং টাইম কাটিয়ে আজকে যখন আমি চলে যাচ্ছি তখন আমি আমার মেয়েকে বলি যে বাবু তুমি কি আমার সাথে যাবে আমাদের বাড়িতে? তখন বিশালা খুব খুশি হয়ে যায় এবং বিশালাও বলে যে ঠিক আছে আমিও যাব। বিশালার মেয়ে কোথায়? বিশালার মেয়ে তার বাবা মার কাছে রেখে সে ব্যাংকে গেছিলো এবং তারপর থেকেই কোনোভাবে বিশালার মা বাবা তার সাথে কানেক্ট করতে পারছিল না। যাই হোক, এই পুরো ব্যাপারটা নিয়ে পুলিশের সন্দেহ প্রথমেই বিদেশে থাকা তার হাজব্যান্ড রামকৃষ্ণনের উপর পড়ে। তারা রামকৃষ্ণনকে ফোন করে সমস্ত কিছু জানায়। রামকৃষ্ণন বেচারা বিদেশে থাকে, কিন্তু এই দেশে তার ওয়াইফের মৃতদেহ তার কেনা একটা ফ্ল্যাটেই পড়ে আছে। সেইটা শোনা মাত্রই রামকৃষ্ণন একদম পুলিশের সামনে এবং তার শ্বশুরমশাইয়ের সামনে রীতিমতন হাউমাউ করে কাঁদতে থাকে। সে বারবার বলতে থাকে আমার 7 বছরের মেয়ে, তার কি হবে? সে তো আর কোনোদিনও তার মা পাবে না। তার জন্য ভেবে খারাপ লাগছে। পুলিশও একটা গিল্টি ফিল করে। পুলিশ তদন্ত শুরু করে এবং এই রামকৃষ্ণনকে বলে যে আপনি যত তাড়াতাড়ি পারবেন ভারতে চলে আসুন। তখন রামকৃষ্ণন বলে আমি কালকে সকালের ফ্লাইটেই ভারতে চলে আসছি এবং তদন্তে যা যা হেল্প করার দরকার প্রত্যেকটা জিনিসই আমরা করব। এরপর পুলিশ তদন্ত করতে গিয়ে ওই ক্রাইম প্লেসে যখন যায় তখন গিয়ে ওখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখে, দুটো চায়ের কাপ এবং তার সাথে সাথে একটা মোবাইল চার্জার। এবং সেই মোবাইল চার্জারটা তার যে সাইজ আছে, যা লেন্থ আছে, ঠিক সেই রকমই জিনিসের কিছু ছাপ এই বিশালার গলাতেও ছিল। এবং সেই গলাতে সেই ছাপটা দেখে পুলিশ কিছুটা তো শিওর হয় হয়তো খুন করার জন্য এই মোবাইল চার্জারটাকেই ইউজ করা হয়েছিল। পুলিশ সেই মোবাইল চার্জার, দুটো যে চায়ের কাপ আছে সেটাকে নিজেদের কাছে নেয়। পুলিশের থিওরিতে পুলিশ এটুকু বুঝতে পেরেছে যে এই ফ্ল্যাটে নিশ্চয়ই বিশালা যখন এসেছে দুপুরবেলা তখন তার সাথে তার পরিচিত কেউ না কেউ এখানে এসেছিল। বিশালা যদি একা আসতো তাহলে নিশ্চয়ই এখানে একটা চায়ের কাপ থাকতো, তাহলে দুটো কেন? আর বিশালা যদি আর একটা চা নিজের জন্য এক্সট্রা করে বানায় সেটা তো ওই সেম কাপেই খাবে, সে কেন আর একটা কাপ বার করবে? তার মানে কেউ চেনা জানা পরিচিত সে এই ফ্ল্যাটে আসে, বিশালাকে মারে এবং মেরে এখানে লুটপাটও করেছে। বিশালার গলায় হাতে যেসব সোনার জিনিসগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গায়েব। বাড়িতে কিছু ক্যাশ পয়সা ছিল সেইগুলো গায়েব। পুলিশ এইবার এই থিওরিতে যখন এগোচ্ছে তখন তার হাজব্যান্ড রামকৃষ্ণন পরের দিন ঠিক 12টার সময় ভারতে এসে পৌঁছায় এবং ভারতে এসে পৌঁছে সে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করে। পুলিশও তাকে নিয়ে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করে। আগে পুলিশ নিহতের বাবার কাছ থেকে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে ভালো করে জেনেছে। তারা বলেছে যে রামকৃষ্ণন একটা ভালো ছেলে, তাদের বিয়ে হয়েছিল 2011 সালে। সেটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু যদিও অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে তার আগে তারা কিন্তু দেখা সাক্ষাৎ করেছে, একে অপরকে চিনতে পেরেছে এবং এই রামকৃষ্ণন রীতিমতন এই বিশালার জন্য পাগল ছিল। বিশালার গায়ের রং, বিশালার যে ফিগার এবং সেইটা নিয়ে সে ফিদা ছিল। তার কাছে ড্রিম গার্ল বলতে এই বিশালাই ছিল। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে দাম্পত্য কলহ বা অর্থনৈতিক কোনো অভাব এই রকম কোনো কিছুই ছিল না। এই রামকৃষ্ণন আগে থেকেই দুবাইতে থাকতো এবং দুবাইতে সে যখন প্রথমে গেছিল তখন সে ছোটোখাটো কাজ করত, তারপর সে ছোটোখাটো ব্যবসা শুরু করে। অ্যান্ড যখন তার বিয়ে হয় তখন রামকৃষ্ণ কিন্তু রীতিমতন এস্টাবলিশড একটা দুবাইয়ের ব্যবসায়ী। সে একাধিক জায়গাতে দুবাইতে প্রপার্টি করেছে, সেই প্রপার্টিগুলো রেন্টেও দিয়েছে, সেখান থেকে সে ভালো ইনকামও করছে। তো পাত্র ভালো, পাত্রীও ভালো, বিয়েও হয়। বিয়ের 2 বছর পর তাদের একটা কন্যা সন্তানও হয়। এরপর পুরো ফ্যামিলি কিন্তু একদম বিন্দাস ছিল। কিন্তু মাস থেকে জুলাইয়ের 12, 2021 এই তারিখটা
এই ফ্যামিলিতে এই রকম একটা অন্ধকার দিন ডেকে আনবে সেটা কেউ ভাবতে পারেনি। কিন্তু হয়েছিলটা কি? 29শে জুন 2021 এই দিনে বিশালা দুবাই থেকে এইখানে আসে। কিন্তু এইখানে আসার তার কারণ ছিল এইবার তার বাবার কিছু প্রপার্টি ছিল, সেই প্রপার্টিগুলো তার বাবাই বেচতে চাইছিল। জুলাই 12-তে বিশালার খুন হওয়া ঠিক তার থেকে 4 দিন আগে জুলাই মাসের 8 তারিখে তার মা বাবা তার ফ্ল্যাটে আসে। তারা 4 দিন থাকে এবং জুলাই মাসের 7 তারিখে যে প্রপার্টিগুলো বেচার জন্য এসেছিল বিশালা, সেগুলো কিন্তু সেলও হয়ে যায়। পুলিশ এবার যাদের কাছে এই প্রপার্টিগুলো সেল করেছিল বা অন্য কারোর এই প্রপার্টিগুলোর উপর কোনো দাবি দেওয়া ছিল কিনা, সেই সমস্ত কিছু যখন চেক করে দেখে তখন দেখে যে একদম সমস্ত কিছু ক্লিয়ার। এইখানে কাউকে সন্দেহ করার কোনো দিকই নেই। তারা বিশালার যে ফোনটা আছে, তার যে কল ডিটেলস আছে, সেগুলো চেক করতে থাকে। যখন বিশালার বাবা বলে যে আমাদের বাড়িতে বিশালা 12 তারিখ আমরা যখন ওর বাড়ি থেকে রিটার্ন করছিলাম তখন সে আমার সাথে আসে, ঠিক সেই সময় অটোতে যখন আমরা নামছি আমার বাড়ির সামনে, সেই সময় তার হাজব্যান্ড রামকৃষ্ণন দুবাই থেকে ফোন করে এবং সেই ফোনটা সে হোয়াটসঅ্যাপে করেছিল, আমি নিজে চোখে দেখেছিলাম। এবং সেই মোমেন্টে সে বলে যে দুবাই থেকে কিছু টাকা সে এই বিশালার ভারতীয় যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটা আছে কিনা কানাড়া ব্যাংকে, সেখানে ট্রান্সফার করেছে। সেই টাকাটা তুলে কাউকে একটা পেমেন্ট করতে হবে বা এই রকম কোনো একটা বিষয়ে কথা বলছিল। সেই মোমেন্টে পুলিশ এটা চেক করে যে হ্যাঁ, বিশালার ফোনে রামকৃষ্ণন ঠিক 11টা কি 12টায় এই সময় একটা ফোন করেছিল। তারপরে এই রামকৃষ্ণন কিন্তু আরও একবার ফোন করে। তো বিশালা তো তখন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। এবার সে গেছিল কি করে? অটো করে। এবার সেই অটোওয়ালাটাকে, এখানে কি অটোওয়ালা কোনোভাবে কোনো কিছু করে বা কোনো লোভে বসে সে এই বিশালাকে মেরেছে? এবার সেই অটোওয়ালাকে খুঁজতে থাকে পুরো ফ্যামিলি এবং পুলিশ। অটো স্ট্যান্ডে গিয়ে পুলিশ খুব সহজেই সেই অটোওয়ালাকে খুঁজে পায়। অটোওয়ালাকে বলা হয় যে তুমি পুরো ঘটনাটা বলো, যখন বিশালা ওই বাড়িতে গিয়ে আবার খানিকক্ষণের মধ্যে তোমার অটোতেই আবার ইন রিটার্নে ব্যাংকের দিকে যাচ্ছিল, তখন কি হয়? তখন অটোওয়ালা বলে যে আমি তো অত ভালো করে ম্যাডামের দিকে লক্ষ্য করে দেখিনি বা শুনিনি কে ফোন করেছিল নাকি করেনি। আমি জাস্ট এইটুকু জেনেছি যে বিশালা ম্যাডাম যখন আমার অটো করে যাচ্ছিল সে বলেছিল যে আমি কানাড়া ব্যাংকে যাব, এবং সেই মোমেন্টে আমি কানাড়া ব্যাংকের দিকে যাচ্ছি, একটা ফোন আসে, তার কিছু কথাবার্তা হয়। তো সেই মোমেন্টে হঠাৎই সে বলে যে আমাকে এখন কানাড়া ব্যাংকে যেতে হবে না, তুমি আমার ফ্ল্যাটের দিকে এই অটোটাকে মুভ করো। তো আমি তাকে ওই মিলান রেসিডেন্সির সামনে নামিয়ে দিয়ে অটো স্ট্যান্ডে চলে আসি এবং সেখান থেকে অন্য যাত্রী নিয়ে আমি অন্য দিকে চলে যাই। এবার তার মানে এই যে কলটা এসেছিল সেই কলটার জন্যই সে তার ফ্ল্যাটে গেছে। এবার যে কলটা করেছে সে নিশ্চয়ই এই যে বিশালা আছে তাকে কোনো কারণে ফ্ল্যাটে ডেকে সেও তো মারতে পারে। এবার সেই কলটা কে করে? যখন পুলিশ দেখে, পুরো ইনভেস্টিগেশন করে, তখন বুঝতে পারে যে সেই কলটা তার হাজব্যান্ড রামকৃষ্ণন করে। এবার রামকৃষ্ণনকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তখন রামকৃষ্ণন মানে এই ব্যাপারটাকে খুব একটা ইম্পর্টেন্স না দিয়ে অন্যান্য কথাবার্তা বলতে থাকে, এবং যেটাতে পুলিশের খুব সন্দেহ হয় যে তাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন করা হয় যে তুমি কানাড়া ব্যাংকে টাকা পাঠিয়েছো, সেটা তুলতে বলেছো, সেটা তোলার জন্য বিশালা যাচ্ছে ব্যাংকে, সেই মোমেন্টে ফোন করে তুমি কেন তাকে কি বললে যার জন্য সে আবার তার ফ্ল্যাটের দিকে অটোটা থামিয়ে ফ্ল্যাটে চলে গেল। এবার তার হাজব্যান্ডকে পুলিশ একটু অন্যভাবে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই অন্যভাবে জিজ্ঞাসাবাদ করতেই এমন কিছু তথ্য পুলিশের সামনে চলে আসে যেটা শুনে এই যে বিশালা আছে তার মা বাবা কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। এবার রামকৃষ্ণন পুলিশের সামনে ভেঙে পড়ে এবং সে ভেঙে পড়ে সমস্ত কিছু বলতে শুরু করে, এবং সেই বলাটা কিছুটা এই রকম ছিল যে আমি আমার ওয়াইফকে খুব
ভালোবাসতাম এবং এই খুব ভালোবাসার দরুনই আমাদের সংসারটা খুব ভালো চলছিল। আমরা ফ্রিকোয়েন্টলি দুবাই থেকে ভারত, ভারত থেকে দুবাই এটা যাতায়াত করতাম। মাসে 2-3 বারও যাতায়াত করেছি, তাতে আমাদের কোনো প্রবলেম ছিল না। বিশালা মাঝে মাঝেই আমাকে ছাড়া দুবাই থেকে ভারতে আসতো তার মা বাবাকে দেখার কথা বলে। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি যে বিশালা এই সংসারের কাজকর্মে খুব একটা মন না দিয়ে সে তার ফোনের প্রতি বেশি মন দিচ্ছে। তার মেয়ের প্রতি মন নেই, কিন্তু সে ফোনে কারোর সাথে কথা বলে। তার ভারত যাওয়াটা কোথাও না কোথাও বেশি হয়ে গেছিলো এবং ফ্রিকোয়েন্টলি হয়ে গেছিলো। তো সেখানে আমার মনে মনে এইটুকুই বুঝতে পারি যে আমার ওয়াইফ কারোর সাথে একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে এবং যার সাথে এই অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে সে ভারতে থাকে এবং ভারতে সে তার মা বাবাকে দেখতে যাওয়ার নাম করে সেই ব্যক্তির সাথে হয়তো দেখা করে। তো তখন আমি ডিসাইড করি যে এই বিশালার সাথে আমি আর থাকবো না। তো সে যখন আমার উপর চিট করেছে তো আমি তো একটা রিভেঞ্জ নেবই নেব। আমার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ম্যানেজ করার জন্য এক কর্মচারী আছে, তার নাম হচ্ছে ধর্মেন্দ্র কুমার। তো সেই ধর্মেন্দ্র কুমারকে আমি জিজ্ঞাসা করি যে কেউ যদি কাউকে ভারতে দুবাই থেকে বসে মারতে চায় সেটা কি পসিবল? তখন ধর্মেন্দ্র বলে একদম পসিবল, তোমার হাতে কোনো রক্ত লাগবে না, তুমি এখানেই বসে থাকবে, সবটাই সম্ভব এই দুবাই থেকে। তখন এই ধর্মেন্দ্র কুমার আমাকে একজনের নাম্বার দেয়, তার নাম হচ্ছে স্বামীনাথন। এই স্বামীনাথন এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করে। স্বামীনাথনের সাথে এই রামকৃষ্ণনের 5 লাখ টাকার ডিল হয় যে সে বিশালাকে মেরে দেবে। তো প্রথমে যখন সে কন্ট্রাক্টটা নেয় তখন প্রথমে 3 লাখ টাকা ইন অ্যাডভান্স তাকে দেয় এবং যখন এই খুনটা হয়ে যায় কনফার্ম হওয়ার পরেই রামকৃষ্ণন এই স্বামীনাথনকে আরও 2 লাখ টাকা পে করে। এবং এই জিনিসটা পুলিশ আগে থেকেই ব্যাংক ট্রানজাকশান দেখে বুঝতে পেরেছিল এবং এই জিনিসটা যখন পুলিশ এই যে রামকৃষ্ণন আছে তার সামনে রাখে এবং রামকৃষ্ণনকে বলে যে তুমি তোমার ফোন থেকে যে ফোনগুলো করেছিলে না, সেই ফোনে তুমি তোমার ওয়াইফকে 2 বার ফোন করেছো এবং সেই 2 বার ফোন করার মাঝে আগে এবং পরে যাকে ফোন করেছিলে সেটা ছিল এই স্বামীনাথন। এই স্বামীনাথনকে যখন তোমরাই ফোন করো এবং সেই জিনিসটা যখন আমাদের নোটিশে আসে, যখন আমরা স্বামীনাথনের ব্যাপারে খোঁজখবর নিই তখন বুঝতে পারি যে এই স্বামীনাথন একটা জাস্ট সুপারি কিলার। তাকে টাকা দাও, সে কাউকে না কাউকে চোখ বন্ধ করে মেরে দেবে। এবং সেইখান থেকে পুলিশ এইবার এই স্বামীনাথন এবং এই স্বামীনাথনের আর এক যে পার্টনার আছে রোহিত, যে এই মার্ডারে ইনক্লুড আছে, তাকে খোঁজা শুরু করে। এইবার পুলিশ জিজ্ঞাসা করে যে পুরো প্ল্যানটা তোমরা কিভাবে সাজিয়েছিলে? তখন এই রামকৃষ্ণন বলে যে মার্চে আমি এসেছিলাম ভারতে এবং ভারতে এসে এই স্বামীনাথন আর রোহিতের সাথে আমি কথাবার্তা বলে সমস্ত কিছু ডিল ফিক্স করে যাই। আমার ওয়াইফ বিশালাকে মারার তো প্ল্যান ছিল জুলাই মাসের 8 তারিখে, কিন্তু জুলাই মাসের 8 তারিখে অদ্ভুতভাবে তার মা বাবা আমাদের ফ্ল্যাটে চলে আসে। তো সেই কারণে সেই প্ল্যানটা পোস্টপোন করে আমি বলি যেদিন তার মা বাবা এই ফ্ল্যাট থেকে চলে যাবে সেই দিনই এই কাজটা করা হবে। কিন্তু যেই দিন তার মা বাবা চলে যাচ্ছে সেই দিন দেখি আমার ওয়াইফ বিশালাও তাদের সাথে যাচ্ছে এবং সেটাতে আমাদের প্রবলেম হবে। তো সেই কারণে আমি চালাকি করি, আমার ওয়াইফের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিই, সেটা সে ব্যাংকে তুলতে যায় এবং সেইটা মোমেন্টে আমি বলি যে আমার 2 বন্ধু যাদেরকে আমি কিন্তু মার্চ মাসেই যখন ভারতে এসেছিলাম তখন পরিচয় করিয়ে দিয়েছিলাম, সেই স্বামীনাথন এবং রোহিত ওরা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে, আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট পাঠিয়েছি, তো তুমি সেই গিফটটা রিসিভ করো আর ওদেরকে একটা চা খাইয়ে দাও। ব্যাস এইটুকু বলেই তাদেরকে আমি ফ্ল্যাটে এন্ট্রি দিয়ে দিই এবং সেই ফ্ল্যাটে যখন এন্ট্রি দিই, যখন বিশালা তাদের জন্য চা বানিয়ে আনে, পাশে পড়ে থাকা চার্জারটা নিয়ে এই রোহিত আমার ওয়াইফের গলায় পেঁচিয়ে তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে এবং সেই সময় পা ধরে রেখেছিল এই স্বামীনাথন।
তারপর তারা ওখান থেকে বেরিয়ে যায় এবং পুরো ব্যাপারটা পুলিশ যাতে বুঝতে না পারে সেই কারণে আমি বলেছিলাম আমার ওয়াইফের গায়ে যত গয়না আছে, বাড়িতে যত ক্যাশ আছে, সেইগুলো তোমরা সব নিয়ে বেরিয়ে যাবে, যাতে লোকে ভাবে এটা একটা ডাকাতি হয়েছে। জিনিসটা জানার পর এই কেসটা যখন সলভ হয়ে যায় তখন রামকৃষ্ণনকে এই পুলিশ জেলে পাঠিয়ে দেয়। কিন্তু স্বামীনাথন সে কোথায়? স্বামীনাথনকে 1 মাস পর নেপাল বর্ডার থেকে কর্ণাটক পুলিশ অ্যারেস্ট করে। এরপর রোহিত কোথায়? রোহিতকে ধরতে আরও 1 বছর লেগে যায়। 1 বছর পর বিহার থেকে তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এই কেসের ইন্ধন দাদা ধর্মেন্দ্র সে কোথায়? সে তো দুবাইতে বসে আছে। কেউ পুলিশের তো অ্যারেস্ট করতে হবে, এই কেসের একটা ক্রুশিয়াল পয়েন্ট কিন্তু সে। তাকে কোর্টে নিয়ে আসতে পারলে এই রামকৃষ্ণনকে ভালো মতন একটা লম্বা সময়ের জন্য জেলে পাঠানো যাবে এবং সেই সুযোগটা সেই ধর্মেন্দ্র নিজেই করে দেয়। 2024 সাল জানুয়ারি মাস পুলিশ একটা সিক্রেট খবর পায় যে ধর্মেন্দ্র ভারতের লখনৌ এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে। তো কর্ণাটকের উডুপি পুলিশ লখনৌ যে এয়ারপোর্ট আছে সেইখানে চলে যায় এবং ধর্মেন্দ্র নামা মাত্রই তাকে অ্যারেস্ট করে এবং জেলে ঢুকিয়ে দেয়। তো বর্তমানে এই যে 4 জন আছে এরা সবাই জেলে আছে। আচ্ছা, ইন দ্য লাস্ট একটা কোশ্চেন আপনাদের মনে আসবে, সেটা হচ্ছে যে এই বিশালা কি সত্যি সত্যি ভারতে কোনো একটা অ্যাফেয়ার করেছিল? পুলিশ যখন পুরো ফোনটা চেক করে তখন দেখে যে না, বিশালার কোনো অ্যাফেয়ারই ছিল না। উল্টো দিকে বিশালার মা বাবা কিন্তু বলে যে এই যত এক্সকিউজ, যত কাদা আমার মেয়ের উপর ছুটছে এই সবটাই মিথ্যে। অ্যাকচুয়ালি দুবাইতে এই রামকৃষ্ণনের একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডকে রেখে সে ভারতে আসতে চাইতো না। সেই নিয়ে আমার মেয়ে এবং তার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া হতো, সেইখান থেকেই সে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে। আমি বিয়ে করিনি, কিন্তু প্রত্যেকটা বিবাহিত ছেলে এবং মেয়েকে বলবো যে আপনাদের মনে যদি আপনাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের প্রতি কোনো রকম কোনো সন্দেহ বা কোশ্চেন আসে, সেটা বসে তাকে বলুন, তাকে বোঝান। দরকার পড়লে যদি দেখেন যে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে জড়িয়ে গেছে, আপনি যদি সেখানে থাকতে না পারেন, কথা বলে সমস্ত কিছু মিউচুয়ালি একটা ডিভোর্স নিয়ে নিন। একে অপরকে দয়া করে মারবেন না। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম স্টোরি। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।